গণহত্যা ও গুমের ৩ থেকে ৪টি মামলার রায় অক্টোবরে জানালেন আইন উপদেষ্টা। প্রত্যাহার হচ্ছে ১,২১৪টি গায়েবী মামলা। অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে সারা দেশে ৬০৭ জন গ্রেফতার। বিমানবন্দর থেকে শেখ হেলালের পিএস সোহেল মুরাদ আটক। ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে কমিশন। এর আগে স্থানীয় নির্বাচন অশুভ ইঙ্গিত দাবি বিএনপির। স্থানীয় সরকার কতটুক হবে, কোন কোন ইনস্টিটিউশনের হবে, এটা তো সিদ্ধান্ত নেবে সরকার। তখন আমরা বলতে পারবো, যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে না। আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে, সুযোগ পেলেই তারা সবল দেবে। স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে বাধা ঢুকে আনবে। অর্ধেক নয়, আদানি পাওয়ারকে পূর্ণ বিদ্যুৎ সরবরাহের তাগিদ। চুক্তি অনুযায়ী ১৬০০ মেগাওয়াট পাওয়ার আশা। কুষ্টিয়ায় প্রকাশ্যে চলছে নদী ভরাট ও দখল। অস্তিত্ব সংকটে হিসনা নদী। হুমকির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য। ক্ষমতার জোরে হোক টাকার জোরে হোক অনেকেই দখল করে নিয়েছে। নদীতে গোসলও করা যাবে না এবং কি মাছও ধরা যাবে না। ধরতে গেলে অমুক নেতা এসে উঠাই দেবে। পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে ফুল পরিচর্যায় ব্যস্ত সাভারের চাষিরা। এবং ক্রিকেটার সোহেলি আক্তারকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি। আকসুর কাছে ফিক্সিংয়ের দায় স্বীকার। দর্শক শুভ সকাল। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদে সকালে আপনাদের সাথে আছি মারজানা শক্তি। জানাবো বিস্তারিত খবর। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া ১৬,৪২৯টি গায়েবী মামলার মধ্যে ১,২১৪টি প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। উপদেষ্টা আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা এবং এর আগে গুম খুনের ঘটনায় হওয়া মামলার মধ্যে ৩ থেকে ৪টির রায় অক্টোবরের মধ্যেই পাওয়া যাবে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা আসামি রয়েছেন। ১৬,৪২৯টি মামলার তালিকা করা হয়েছে গায়েবী মামলার। এর মধ্যে ১২১৪টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এই ১২১৪টির মধ্যে ৫৩টি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে। এই মামলা প্রত্যাহার করার ক্ষেত্রে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও সাহায্য সহযোগিতা পেয়েছি। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে ওনাদের সাথে আমরা একসাথে কাজ করছি। অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে ৬০৭ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এছাড়া অন্যান্য মামলায় ১,১৬৮ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে তথ্য জানানো হয়। অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত ২টি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শুটার গান, একটি পাইপ গান, ২ রাউন্ড গুলি, ৫টি কার্তুজ, ২টি চাপাতি, ৬টি দা, ১৪টি চাকু, ২টি কুড়াল সহ নানা অস্ত্র উদ্ধার করা হয়েছে। গেল শনিবার শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। এ বিশেষ অভিযানে মঙ্গলবার বিকেল পর্যন্ত ২,২৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের ব্যক্তিগত সহকারী হোসেন মোহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে গ্রেফতার করা হয়েছে। বিমানের টিকিট কেটে চেকিংয়ের সময় তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে দেশ ছাড়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে বিমানবন্দরের আইনশৃঙ্খলা বাহিনী। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক সোহেলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে অপারেশন ডেভিল হান্ট সফল করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ, পুলিশ সহ সব দপ্তর ঠিকমতো কাজ করছে। মপতন্ত্র দ্রুতই কমে আসবে। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক কর্মশালায় সব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মশালা। ৬টি গ্রুপে কর্মশালায় অংশ নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের ১৫০ জন সদস্য।
কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইনজীবীদের আমি বলবো, আপনারা আদালতে দায়েরকৃত প্রতিটি মামলায় ধার্য তারিখ এ সময়ে উপস্থিত থাকুন। প্রসিকিউটিং এজেন্সির সাথে টাইম টু টাইম যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য নিজেদের সমৃদ্ধ রাখুন। কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায়, সর্বোচ্চ সতর্ক থাকুন। বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো দায়িত্ব পালন করলে মবের সংস্কৃতি কমে আসবে বলে জানান আইন উপদেষ্টা। কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে, দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে। দুষ্টের দমন আর শিষ্টের পালন বন্ধ না করার আহ্বান জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, মানবাধিকার রক্ষা করেই কাজ করতে হবে পুলিশকে। দুষ্টের দমন শিষ্টের পালন বন্ধ থাকবে তা কখনোই না, কিন্তু সেটাকে সামনে রাখতে হবে যে এই জিনিসটা, সেটা হচ্ছে ন্যায়ভিত্তিক কাজ, যেন বেসিক হিউম্যান রাইটস প্রিন্সিপালকে আপহোল্ড করে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনীগুলো এগিয়ে যেতে পারে। কর্মশালার মধ্য দিয়ে চমৎকার পুলিশিং ব্যবস্থা চালু হবে বলেও আশা জানান উপদেষ্টারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইসার ও আইরিশ রাষ্ট্রদূত কেভিন কেলি। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনায় সমর্থন পুনর্ব্যক্ত করেন। আলোচনায় স্থান পায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো, যার মধ্যে ছিল দেশের শাসন ব্যবস্থা এবং ডিজিটালাইজেশন সংস্কারের জন্য বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা। এদিকে ঢাকার তেজগাঁও অফিসের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের সহায়তার আগ্রহ প্রকাশ করেন আইরিশ রাষ্ট্রদূত কেভিন কেলি। রোহিঙ্গাদের জন্য তার দেশের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে কমিশন, তবে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন একসঙ্গে সম্ভব নয় বলে জানিয়েছে ইসি। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে ইউএনডিপি সহ 18 দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে ইসি এসব কথা বলেন। এ সময় ইউএনডিপির পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। শিলু রায়ের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মঙ্গলবার সকাল 11টা থেকে ঘণ্টাব্যাপী ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগী 18টি দেশের রাষ্ট্রদূত ও কমিশন প্রধানের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার জানান, ভোটার তালিকা হালনাগাদ, ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ ও ভোট সম্পর্কিত সচেতনতা বাড়ানো সহ একটি সুন্দর নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে তারা। We are supporting the election commission to conduct free, fair elections, the best elections hopefully in the history of Bangladesh. That is the aspiration, but in terms of timelines and so on, that's a decision by the interim government and the elections commission. এই সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচনের সময়সীমা কমিশনের হাতে নেই। সংস্কারের পাশাপাশি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচন হবে। আমরা যতটুকু জানি যে এই মাসের মাঝামাঝি জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন গঠন হবে এবং আমরা যদি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য ধারণ করে আশা করতে পারি যে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন সংক্রান্ত যেসব বিষয়ে ন্যূনতম মতকে পৌঁছানো হবে, সেখানে হয়তোবা নির্বাচনের টাইম ফ্রেম নিয়েও হয়তো কথা হতে পারে। তিনি আরও বলেন, ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, তবে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন একসঙ্গে সম্ভব নয়। যদিও সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতেও প্রস্তুত ইসি। আমাদের বাস্তবতায় দুটো নির্বাচন একসাথে করা সম্ভব নয়, তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। জাতিকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দেয় বর্তমান কমিশনের প্রধান লক্ষ্য বলেও মন্তব্য করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।
কোনো চক্রান্ত না হলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের ইস্যু তোলা অশুভ শক্তির খেলার অংশ বলেই মনে করেন তিনি। সংস্কার করতে চাইলে অন্তর্বর্তী সরকারকে তা দ্রুত শেষ করার আহ্বান জানান বিএনপির এই নেতা। সাইফুর রিপনের প্রতিবেদন। রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে মুগদা থানার আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় বিএনপি নেতারা বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতেই 31 দফা। দেশের গণতান্ত্রিক কাঠামোতে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা সে প্রশ্ন তুলতে হবে বলে দাবি করেন তারা। যেই দল ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিক কাঠামোতে রাজনীতি করার অধিকার রয়েছে কিনা সেই প্রশ্ন আমাদেরকে অবশ্যই তুলতে হবে। বিএনপির বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক। এই দলের নেতাকর্মীরা স্বাধীনতার বিরোধিতা ছিলেন না, আমরা স্বাধীনতার পক্ষের লোক। আমাদের নেতা নিজে মাঠে থেকে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। সুতরাং যারা বিএনপির বিরুদ্ধে কথা বলেন আপনাদেরকে বলবো সাবধান হয়ে কথা বলবেন। কর্মশালায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে গর্তে লুকিয়ে থাকা আওয়ামী লীগ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে। আমরা আশা করতে পারি যদি কোনো কারো চক্রান্ত না থাকে তাহলে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে, এখন সুযোগ পেলেই তারা সবল দেবে। স্থানীয় সরকার নির্বাচনে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে বাধা বের করে আনবে। সরকারের প্রশাসন সহ বিভিন্ন বাহিনীতে এখনো পতিত সরকারের দোসররা আওয়ামী লীগের স্বার্থ রক্ষার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। এখানে পোশাকি প্রতিষ্ঠান কয়েকটি আছে, আর্মি আছে, পুলিশ আছে, বিডিআর আছে, র্যাব আছে, এদের মধ্যে আছে ওই ধরনের সরকার। আবার সচিবালয়ের মধ্যে আছে এই ধরনের শয়তান যারা এখন পর্যন্ত আওয়ামী লীগের পা চামড়া গোলাম, তাদের পারপাস কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করছে। আমরা ভয় পাই, এই কারণে আপনাদের সাবধান করলাম। মির্জা আব্বাস বলেন, ভদ্রলোক আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগে কোনো ভদ্রলোক থেকে থাকলে তারাও এক সময় দল থেকে বের হয়ে যায়। কোনো সভ্য লোক আওয়ামী লীগ করে না, কোনো ভালো লোক আওয়ামী লীগ করে না, সমস্ত শয়তান লোকেরা আওয়ামী লীগ করে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দুর্নীতি ধারণার সূচকে গভীর উদ্বেগজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14 নম্বরে। মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দেয়া তথ্যে উঠে আসে এমন তথ্য। টিআইবির প্রধান বলছেন, পতিত সরকার কালো টাকা বৈধতার সুযোগ দিয়ে দুর্নীতির পথ খুলে দিয়েছিল। আরও জানাচ্ছেন কায়েস রাহাত। বিশ্বের 180টি দেশ নিয়ে দুর্নীতির সূচক প্রকাশ করেছে জার্মানি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 পর্যন্ত নেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকাস্থ টিআইবির কার্যালয়ে আন্তর্জাতিকভাবে একযোগে প্রকাশিত হয় প্রতিবেদনটি। দেখা যায় 100 স্কোরে 90 নিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে অবস্থান করছে ডেনমার্ক। সেই সঙ্গে 8 স্কোর নিয়ে সর্বনিম্ন অবস্থানে আছে দক্ষিণ সুদান, যেখানে 23 স্কোর নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে 14তম অবস্থান বাংলাদেশের। প্রতিবেদন বলছে, আফ্রিকার দুর্নীতিপ্রবণ অঞ্চল বা মানব উন্নয়ন সূচকে পিছিয়ে থাকা দেশগুলোর তুলনায় দুর্নীতি সূচকে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। বলা হচ্ছে, দেশে সরকারি ক্রয় বা প্রকল্প অর্থাৎ যেখানে জনগণের অর্থ বেশি ব্যবহৃত হচ্ছে সেখানে দুর্নীতির মাত্রা বেশি। এ সময় বৈশ্বিক প্রেক্ষিতে দেশের গড় স্কোর 23 নিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ গভীর উদ্বেগজনক অবস্থায় আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের দায়িত্ব ছিল দুর্নীতি রোধ করা তারা বরং সুবিধা করে দিয়েছিল অর্থ পাচারের কাজে। যে সমস্ত দেশগুলো 43-এর চেয়ে 1 পয়েন্ট কম পায় তারাও কিন্তু গভীর উদ্বেগজনক। আমরা 20 পয়েন্ট কম পেয়ে গভীরতর উদ্বেগজনক অবস্থায় আছি। সরকার কিন্তু প্রকারান্তরে প্রতি বছর মানুষকে বলেছে, সারা বছর বলেছে যে তোমরা দুর্নীতি করো,
কারণ কালো টাকার বৈধতার সুযোগ সরকার দিয়েছে। এ সময় দুর্নীতি সূচকে ভালো অবস্থানে থাকা দেশগুলো নিয়ে বলেন, এরা অনেকেই দুর্নীতির সহায়ক হিসেবে কাজ করেছে, বিশেষত উন্নয়নশীল দেশগুলো থেকে লুট করা অর্থ সেখানে বিনিয়োগের সুযোগ দিয়ে বৈশ্বিকভাবে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। আমাদের দেশ থেকে পাচারকৃত অর্থ কোন দেশগুলোতে যাচ্ছে, যেই দেশগুলোতে যাচ্ছে তাদের স্কোর আমাদের তুলনায় অনেক ভালো এবং বৈশ্বিক মানদণ্ডে ভালো। দুর্নীতি রোধে দুদক সহ এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার পরামর্শ টিআইবি প্রধানের। জাতীয় মানসিকতায় পরিবর্তন আনারও আহ্বান জানান তিনি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। অর্ধেক নয়, চুক্তি অনুযায়ী আদানি পাওয়ারকে পূর্ণ বিদ্যুৎ সরবরাহের তাগিদ দিয়েছে বাংলাদেশ। এতে ঝাড়খণ্ডের দুটি পাওয়ার প্ল্যান্ট থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা করা হচ্ছে। সময় মতো যেহেতু বকেয়া পরিশোধ হচ্ছে, সেখানে আর তালবাহানা চলবে না বলে জানিয়েছে পিডিবি। নীরব দাসের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুযায়ী আদানি পাওয়ার প্ল্যান্টের ১৬০০ মেগাওয়াট বিদ্যুতের পুরোটাই সরবরাহের তাগিদ বাংলাদেশের। তোড়জোড় চলছে চলতি বছর থেকেই তা বাস্তবায়নের। বাংলাদেশের এক কর্মকর্তার দেয়া বিশেষ সাক্ষাৎকারের ভিত্তিতে এ তথ্য তুলে ধরে বার্তা সংস্থা রয়টার্স। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ২০১৭ সালে ২৫ বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছিল ভারতীয় ধনকুবের গৌতম আদানি। চুক্তি অনুযায়ী ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত $2 বিলিয়ন মূল্যের বৈদ্যুতিক প্ল্যান্ট থেকে উৎপাদনের পুরো বিদ্যুৎই সরবরাহের কথা ছিল। অর্থাৎ ৮০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি প্ল্যান্ট থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসার কথা। তবে অর্থ বকেয়ার অজুহাত দেখিয়ে গেল বছরের ৩১ অক্টোবর থেকে সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে আদানি। এমনকি ইউনিট বন্ধ রেখে সক্ষমতার ৪২% বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশে সরবরাহ করছিল প্ল্যান্টটি। তবে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিপি রয়টার্সকে জানায়, বকেয়া পরিশোধের জন্য তারা প্রতি মাসে আদানি পাওয়ারকে $25 মিলিয়ন সরবরাহ করে আসছে। তাই দ্বিতীয় প্ল্যান্টটি থেকেও আবার বিদ্যুৎ সরবরাহের তাগিদ দেয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি। এতে সাড়া দিয়ে এ সপ্তাহের সোমবার থেকেই বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও উচ্চ কম্পনের জন্য তা সম্ভব হয়নি বলে নিশ্চিত করেন বিপিডিবির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম। এদিকে গেল ডিসেম্বরে আদানি সূত্র জানায়, বিপিডিবির থেকে $900 মিলিয়ন পাওনা আদানি পাওয়ারের। তবে সংখ্যাটি ৬৫০ মিলিয়ন বলে দাবি রেজাউল করিমের। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অসম চুক্তি অনুযায়ী বাংলাদেশ অন্তত ৫৫% বেশি অর্থে আদানির কাছ থেকে বিদ্যুৎ ক্রয় করছে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়মনসিংহে দেশীয় অস্ত্রসহ নিয়ে ১৫টি বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে শহরের হরিকিশোর রায় রোডে ঘটনা ঘটে। এ সময় হামলা আতঙ্কে রাস্তায় নেমে পড়েন বাসিন্দারা। স্থানীয়রা জানান, রাত 8:30 থেকে 4 দফা হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে বাড়ি ঘর ভাঙচুর করে তারা। ভাঙচুর করা হয় 2টি মোটরসাইকেলও। এদিকে ঘটনা তদন্ত কাজ চলছে বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। কুষ্টিয়ায় চলছে প্রভাবশালীদের নদী দখলের মহা উৎসব। দফায় দফায় নদীর জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাট সহ বহুতল ভবন। বাঁধ দিয়ে পরিবর্তন করা হয়েছে নদীর গতিপথ। এতে অস্তিত্ব সংকটে পড়েছে এক সময়ের খরস্রোতা কুষ্টিয়ার ভেড়ামারার হিসনা নদী। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এভাবেই কুষ্টিয়ার ভেড়ামারাই প্রকাশ্যে চলছে হিসনা নদী দখলের মহা উৎসব। গাড়িতে করে আনা হচ্ছে মাটি, দখল নিতে ফেলা হচ্ছে নদীতে, যেন দেখার কেউ নেই। তবে এসব দখলদারদের দাবি, নদী নাকি তাদের মালিকানাধীন সম্পত্তি। দখলের তো কোনো প্রয়োজন নাই, নদী তো জায়গাটা তো আমি আবাদ করি এতদিন যাবত পর্যন্ত। দেখছেন মাইপি সরকারি যে নদীর জায়গা আছে, নদীর বাদে আমার যে জায়গাটা আছে, আমার রেকর্ডি সম্পত্তি যেটা আছে, সেটা আপনারা দেওয়ার পরে যেটুকু নদী রাখার পরে যেটুকু থাকে সেটুকু আমাকে দেন বুঝায়। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার উপর দিয়ে প্রবাহিত হিসনা নদী। একসময় যে নদী দিয়ে চলত পালতোলা নৌকা সহ বড় বড় জাহাজ, সেই নদী এখন পরিণত হয়েছে মরা খালে। নদীর জায়গা দখল করে প্রভাবশালীরা গড়ে তুলছেন দোকানপাট সহ বহুতল ভবন। বাদ দিয়ে পরিবর্তন করা হয়েছে নদীর গতিপথ। ফলে এক সময়ের উচ্ছল হিসনা নদী হারাতে বসেছে তার অস্তিত্ব। এক সময় আমাদের শেরপুর কামালপুর থেকে নৌকা বোঝাই, নৌকা ট্রলার, এক সময় জাহাজও চলতো। ক্ষমতার জোরে হোক টাকার জোরে হোক অনেকেই দখল করে নিয়েছে।
আর এটা তো দেখার দায়িত্ব সরকারের। নদীতে গোসলও করা যাবে না এবং কি মাছও ধরা যাবে না, ধরতে গেলে অমুক নেতা এসে উঠাই দিবে। প্রকাশ্যে নদী দখলের মহোৎসব চললেও দায়িত্বশীলদের নীরব ভূমিকায় ক্ষুব্ধ নদী গবেষকরা। গুরুত্ব তুলে ধরে নদীটি পুনরুদ্ধারের দাবি তাদের। পেশি শক্তি এবং রাজনৈতিক শাসন শোষণের ফলে আমাদের নদীগুলা দখলদারিত্বের দিকে খুব দ্রুত এগিয়েছে এবং তারা ক্ষতবিক্ষত হয়েছে। দিনে দুপুরে প্রভাবশালীরা হিসনা নদীর জায়গা দখল করে নানা স্থাপনা গড়ে তুললেও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দিচ্ছেন দায়সারা বক্তব্য। বলছেন দখলদারদের তালিকা প্রস্তুত করেছেন তারা, দ্রুতই নেবেন ব্যবস্থা। ইতিমধ্যে নদীগুলো যে অবৈধ স্থাপনাগুলো গড়ে উঠছে সেগুলো আমরা তালিকা প্রস্তুত করছি। এই তালিকাগুলো আমরা ইতিমধ্যে ওয়েবসাইটেও আমাদের দাখিল করা আছে। আমরা এটা বাজেট চেয়ে আমরা প্রস্তাবনা পাঠাইছি, আমরা বাজেট আসলে আমরা এগুলো উচ্ছেদের কার্যক্রম শুরু করব। শুধু আশ্বাস নয়, নদী দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুতই কার্যকরী পদক্ষেপ চাই স্থানীয়রা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। টাঙ্গাইলের কালিহাতী দেউরপুর চকপাড়া দাখিল মাদ্রাসায় ঘুষ নিয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগের অভিযোগে মাদ্রাসায় তালা দিয়ে প্রতিষ্ঠান প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছে স্থানীয়রা। তবে অনিয়ম দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন মাদ্রাসার প্রধান। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়েছে। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরী রিপোর্ট। টাঙ্গাইলের কালিহাতীর দেউরপুর চকপাড়া দাখিল মাদ্রাসা এটি। অভিযোগ উঠেছে, পতিত আওয়ামী লীগের সময় মোটা অঙ্কের ঘুষ দিয়ে কয়েকজন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়েছেন মাদ্রাসা সুপার। এ অভিযোগে মঙ্গলবার মাদ্রাসায় তালা দিয়েছেন স্থানীয়রা। এ সময় মাদ্রাসার অফিস কক্ষে থাকা শতাধিক বই পুড়িয়ে দেয়া হয়। এ সময় ক্লাস কার্যক্রম বন্ধ করে শিক্ষকদের কক্ষ থেকে বের হয়ে আসতে বলেন বিক্ষুব্ধ জনতা। প্রতিষ্ঠানের সুপার মোহাম্মদ হোসেনের পদত্যাগের দাবি জানান তারা। এখানে আজকে আমরা তালা দিছি, আমলিগের পেটের তারা আমলিগ থাকতে নিয়োগ দিছিল, ওইখানে বহুত দুর্নীতি হয়েছে, টাকা খাইয়া এই নিয়োগ গোনা দিছে। আমরা এই নিয়োগের বাতিল চাই। সুপারিনটেন্ডেন্টের যে সুপার তার আমরা অবসর চাই এবং নিয়োগ বাতিল চাই। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা লাইব্রেরি ও অফিস কক্ষ থেকে বই বের করে তাতে আগুন লাগিয়ে দেন বলে জানান সহকারী শিক্ষক। সল্লা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের লোকজন আইসা কিছু বই আসাল বঙ্গবন্ধু বা শেখ হাসিনার বা রাসেলের বইগুলা আমাদের কাছে শুনে নিয়েই পড়ছে। ক্যামেরার সামনে কথা না বললেও নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠান সুপার। এই যে অভিযোগটা করেছে স্থানীয়রা, এটা কি সত্য? নিয়োগ না, এগুলো সব মিথ্যা কথা। কি বলছে? আর মাদ্রাসায় স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরকম হওয়ার কথা না, কারণ নিয়োগ বোর্ডে এখানে 5 জন সদস্য ছিল। 5 জন সদস্যের একেবারে 100% স্বচ্ছতার সাথে নিয়োগ দেওয়া হয়েছে এবং যারা পেয়েছে তারা লিখিত ভাইবা পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পেয়েই তারা নিয়োগ পেয়েছে। দেওরপুর চকপাড়া দাখিল মাদ্রাসায় চলতি মাসের 2 তারিখে 3 জন নতুন করে যোগদান করেছেন। এ নিয়ে শিক্ষক ও কর্মচারী মিলিয়ে মোট 15 জন লোকবল রয়েছে, আর শিক্ষার্থীর সংখ্যা 300 জন। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। বগুড়ায় অনুষ্ঠিত হচ্ছে 400 বছরের পুরনো পোড়াদহ মেলা। মেলায় মিলছে মাছ সহ নানা পণ্যের পসরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, ঐতিহ্যবাহী মেলায় লোক সমাগম কেমন দেখছেন আমাদের জানাবেন। শুক্তি প্রতি বছরের ন্যায় ইছামতি নদীর তীরে 400 বছরের ঐতিহ্য বহন করে আসা এই পোড়াদহ মেলা আজ অনুষ্ঠিত হয়েছে। এই মেলাকে ঘিরে কিন্তু রয়েছে নানা লোককথা, নানা প্রচলন। আশেপাশের কয়েক গ্রামের লাখো মানুষ এই মেলাকে ঘিরে কিন্তু উৎসবে মেতে ওঠে। মেলায় আজ সকাল থেকে আমরা দেখছি বেলা বাড়ার সাথে সাথে মেলায় কিন্তু ভিড় বাড়ছে। এখন পর্যন্ত মেলায় প্রায় 4000-এর বেশি দোকান বসেছে, যার মাঝে শুধুমাত্র মাছের দোকানই বসেছে 400-রও বেশি। ছোট বড় নানা জাতের মাছ কেনার জন্য কিন্তু সকাল থেকেই নানা ক্রেতারা কিন্তু ভিড় জমিয়েছে। 300 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত কেজিতে এখানে কিন্তু মাছ পাওয়া যাচ্ছে। তবে গেল কয়েক বছরের তুলনায় এবছর কিন্তু আমরা মাছের আমদানি কিছুটা কম দেখেছি, কারণ গত বছরের অভিজ্ঞতা যেটি বলে এই সময়ে এই মেলায় কিন্তু সাধারণ মানুষের ভিড়ে কিন্তু
দাঁড়ানো যেত না, সেই জায়গায় কিন্তু এই বছর আমরা কিছুটা ভিড় কম দেখেছি। এই মেলার যেটি ঐতিহ্য, মাছের পাশাপাশি বড় বড় মিষ্টি থেকে শুরু করে আসবাবপত্র, পারিবারিক যে বিভিন্ন তৈজসপত্র, তারও কিন্তু দারুণ পসরা বসে। এবং এই মেলার একটি রীতি রয়েছে যে আশেপাশের গ্রামের যে জামাইরা, সেই জামাইরা কিন্তু এই মেলায় আসে, তারা কিন্তু তাদের শ্বশুর বাড়িতে এই মেলার যে সবচেয়ে বড় যে মাছগুলো, সেই মাছগুলো কিন্তু তারা কিনে নিয়ে যায়। এবং মেলাকে ঘিরেই আশেপাশের যে কয়েক গ্রাম শুধু না, পুরো বগুড়া জেলাতেই একটি উৎসবের আমেজ বিরাজ করে। ঐতিহ্যবাহী পরাদহ মেলা, সনাতন ধর্মাবলম্বীদের সন্ন্যাসী মেলাকে কেন্দ্র করে লোকমুখে প্রচলিত আজ থেকে 400 বছর পূর্বে শুরু হলেও এই মেলার যে আমেজ, তা কিন্তু দিনের পর দিন কিন্তু বেড়েই যাচ্ছে। এবং গ্রামীণ এই মেলাগুলোই কিন্তু এখনো বাঁচিয়ে রেখেছে গ্রামীণ সংস্কৃতি এবং কৃষ্টি। আমার কিছুক্ষণ আগেও মেলা আয়োজক কমিটি যারা রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছে যে 4000 দোকানে এই বছরও তাদের এই মেলায় শুধুমাত্র মাছেরই কেনা বেচা হতে পারে প্রায় 200 কোটি টাকার ওপরে, যা গত বছরের মতোই। তবে মাছের আমদানি যেহেতু কম, তারপরেও তারা প্রত্যাশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে তাদের যে আশানুরূপ বিক্রি, তা তারা করতে পারবে। 400 বছরের ঐতিহ্যবাহী পরাদহ মেলা থেকে মেলার সার্বিক আয়োজন নিয়ে সুপ্তি, আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়ার 400 বছর পুরনো পরাদহ মেলা সম্পর্কে জানাচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। দোরগোড়ায় পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসকে ঘিরে ফুলের পরিচর্যায় ব্যস্ত সাভারের ফুল চাষিরা। আবহাওয়া অনুকূল থাকায় এবছর ফুলের উৎপাদনও হয়েছে বেশ। বিস্তীর্ণ গোলাপের ক্ষেতে এখনো চোখ জুড়ানো আর মন ভরানো বর্ণিল আবহ। দেওয়ানি মনের রিপোর্টে বিস্তারিত জানব। সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর, সাদুল্লাপুর, মোস্তাপাড়া, বাগনিবাড়ি ও কমলাপুর গ্রাম জুড়ে যেন সুরভিত গোলাপের স্বর্গ। চোখ জুড়ানো দৃশ্য নিয়ে সেজে আছে পুরো গ্রাম। যতদূর চোখ যায় শুধু গোলাপ আর গোলাপ। দরজায় করা নাড়ছে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। তাই গোলাপের বাড়তি পরিচর্যায় ব্যস্ত সাভারের ফুল চাষিরা। সারা বছর ভিনদেশি ফুলের দখলে থাকলেও এসব দিবসে চাহিদার শীর্ষে থাকে গোলাপ। তাই বিশেষ দিবস এলে হাসি ফোটে চাষিদের মুখে। 14 ফেব্রুয়ারি বা ভালোবাসা দিবস আইতেছে সামনে, আর 21 ফেব্রুয়ারি আইতেছে সামনে। এর জন্য আমরা প্রতি বছরই আলাদা একটা পরিচর্যা করি বাগানের মধ্যে। শুধু বিশেষ দিবসই নয়, ফুলের পরশ নিতে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ছুটে আসেন অনেকে। কেউ আসেন প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে, কেউ আবার একাই আসেন ফুলের সান্নিধ্য পেতে। গোলাপ দেখতেও সুন্দর, তো এত সুন্দর গোলাপ দেখে আমিও একটা নিলাম। বাচ্চা কাচ্চা আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি। গোলাপ গ্রামের গোলাপগুলাই গ্রামটাকে অনেক করে রাখছে, ভালো লাগছে আইসে। উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে সাভারে প্রায় 1500 কৃষক 305 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ করছেন। চলতি বছরে ফুল বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 50 কোটি টাকা। আমাদের অন্যান্য বছরের তুলনায় গোলাপের যে প্রোডাকশনটা, এটা বেশি হয়েছে। প্রায় 45 থেকে 50 কোটি টাকার ফুল এই সাভার উপজেলায় বিক্রি হবে। ভিনদেশি ফুল বাজার দখল করে নেওয়ায় কমেছে দেশীয় ফুলের কদর। তবে বিশ্ব ভালোবাসা দিবস আর মাতৃভাষা দিবস এলেই কিছুটা চাহিদা বাড়ে দেশীয় ফুলের, যে কারণে নতুন দিনের স্বপ্ন দেখছেন সাভারের ফুল চাষিরা। তারা বলছেন, ভিনদেশি ফুল আমদানি বন্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করলে লাভবান হবেন দেশীয় ফুল চাষিরা। দেওয়ানিমন, দেশ টিভি, সাভার। ঘন কুয়াশায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। মধ্যরাতে কুয়াশা বেড়ে যাওয়ায় যমুনা সেতু ব্রিজ থেকে লেঙ্গা পর্যন্ত 13 কিলোমিটার সড়কের উভয় পাশেই ধীর গতিতে চলাচল করছে পরিবহন। চালক ও যাত্রীরা জানান, মধ্যরাত থেকে কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় 5.5 ঘন্টায় 13 কিলোমিটার রাস্তা পার হতে পারেনি তারা। এদিকে কাঁচামালবাহী গাড়িগুলো সঠিক সময় গন্তব্যে পৌঁছাতে না পারায় লোকসানের শঙ্কা করছেন ব্যবসায়ীরা। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা আমাদের জানাবেন। সুপ্তি, আপনি যেমনটি বলছিলেন শুরুতেই যে এই ঘন কুয়াশার কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে সড়ক রয়েছে, সেই সড়কে ভোররাত থেকেই থেমে থেমে যান চলাচল করছে। এই সড়কটিতে প্রায় 13 কিলোমিটার সড়কে ভোরের দিকে একদম
একটি পরিবহন আরেকটি পরিবহনের সাথে লাগোয়া থাকলেও তবে এখন কিছুটা পরিবহন চলাচল করছে, তবে এই পরিবহন চলাচলটি এখনো স্বাভাবিক হয়নি, এখনো পরিবহন ধীর গতিতে চলছে, কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যেটি জেনেছি যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যে ঘারিন্দা থেকে সেতু পূর্ব পর্যন্ত যে সড়কটুকু রয়েছে সেই সড়কে এখনো থেমে থেমে পরিবহন চলছে, কোথাও কোথাও গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। তবে পুলিশ বলছে যে এই ঘন কুয়াশার কারণে এই গাড়িগুলো এমনিতে ধীরগতিতে চলাচল করছে, পাশাপাশি মহাসড়কে পরিবহনের সংখ্যা বেশি থাকায় এই সড়কে চাপ পড়েছে, যে কারণে পরিবহন থেমে থেমে চলাচল করছে। আরেকটি তারা জানিয়েছে যে ট্রাক যেখানে চলাচলের সময় ট্রাক যদি দাঁড়িয়ে থাকে সেই ক্ষেত্রে পিছনে যে গাড়িগুলো তারাও দাঁড়িয়ে যায়, তবে অনেক সময় ট্রাকের চালকরা ঘুমিয়ে যায় এমনটি অভিযোগ করছেন পুলিশ। পাশাপাশি যমুনা সেতুর উপরে ঘন কুয়াশার কারণে অনেক সময় টোল বন্ধ থাকে, যে কারণে এই সেতু পূর্ব এবং পশ্চিম পারে যে গাড়িগুলো রয়েছে অনেক সময় দাঁড়াতে হয়, যে কারণে এই রাতের যে যানজট সেটি দিনের বেলাতেও সেটি থাকে বলে এমনটি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে। এই মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের পক্ষ থেকে যানজট নিরসনে তারা কাজ করেন, তবে তারপরেও এই যে ঘন কুয়াশার যে কারণে এই পরিবহন চলাচলে কিছুটা ধীরগতি কিন্তু দেখা যাচ্ছে। আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে এখন কিছুটা পরিবহন একটু চলাচল করলেও কিন্তু এই যে এলাঙ্গা থেকে চরভাবলা পর্যন্ত এবং চরভাবলা থেকে সেতু পূর্ব পর্যন্ত যে সড়কটুকু রয়েছে সেই সড়কে কিন্তু এখনো থেমে থেমে যান চলাচল করছে। তবে পুলিশ চেষ্টা করছে যে তারা যেন এই পরিবহন যেন স্বাভাবিক গতিতে চলাচল করে, যে কারণে তারা বলছেন যে এই বেলা বাড়ার সাথে সাথে হয়তো এই মহাসড়কটিতে পরিবহন চলাচল স্বাভাবিক হবে এমনটি জানিয়েছে পুলিশ থেকে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে এই ছিল সর্বশেষ। সুপ্তি। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যমুনা সেতুর যানজটের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ।